গল্প প্রণয় শুধু আপনি। লেখনীতে ছাড়িয়া সাদা দিঘা। ডিভোর্সি শব্দটার ওজন যে এত বেশি ছোট যখন ছিলাম তখন বুঝতাম না, কিন্তু যখন এটা আমার নিজের জীবনে ঘটে তখন বুঝতে শুরু করলাম এর ওজন ঠিক কতটা। সব কথা কি একবারে বলা যায়? তাহলে কেন আমি বলতে পারলাম না? কেন এসব বলছি তা আপনারা হয়তো বুঝতে পারছেন না, তাহলে প্রথম থেকে সব বলছি আপনাদের সবকিছু। 4 বছর আগে আমার বিয়ে হয়েছিল আমার বাবার জোড়াজুড়িতে। যার সাথে বিয়ে হয়েছিল সে ছিল একজন সরকারি কর্মকর্তা। তার সাথে প্রথম যখন কথা বলি মনে হয়েছিল এই লোকটার মতো ভালো মানুষ হয়তো কেউ নেই। কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হয় বিয়ের 6 মাস পর। মেয়েদের সাথে নোংরামি করা ছিল ওই লোকটার রোজকার কাজ। আমি এসব দেখে চুপ থাকতে পারিনি, এসব থেকে মুক্তি চেয়েছিলাম। কিন্তু সে আমাকে হুমকি দেয় আমি এসব কথা কাউকে বললে সে আমার পরিবারের ক্ষতি করে দিবে। আমার জায়গায় অন্য যে কেউ থাকলে এই হুমকিতে ভয় পাওয়া স্বাভাবিক ছিল। আমিও পেয়েছিলাম, নিজের পরিবারের কথা ভেবে চুপ ছিলাম। এই ঘটনার ঠিক 2 দিন পর ওই লোকটা আমার থেকে নিজে থেকে ডিভোর্স চাইল। আমি হয়তো প্রথম মেয়ে যে নিজের ডিভোর্সের কথা শুনে খুশি হয়েছিলাম। তারপর যখন ডিভোর্স হলো ওই লোকটা আমাকে বলেছিল আমি এই সমাজে টিকতে পারবো না কারণ আমি ডিভোর্সি। কিন্তু আমি তো বেঁচে আছি, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি। রুহানি মুচকি হেসে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ভার্সিটির প্রফেসর সে। ক্লাস চলাকালীন সময় কিছু বিব্রতকর ঘটনা ঘটার জন্য আজ নিজের সম্পর্কে সব বলল। ও ভার্সিটিতে এসে নিজের জীবনের কথা কখনো কাউকে বলেনি। আজ যেন ওর নিজেকে একটু হালকা লাগছে। কিন্তু ও এটাও জানে আজকে অনেকের মুখে বাঁকা কথাও বের হবে। রুহানি যদি একবার পিছনে ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত সবাই তার দিকে খুব অবাক হয়ে তাকিয়েছিল। ইতিমধ্যে সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায় যে রুহানি ডিভোর্সি। এই কথাটা ভার্সিটির কেউ জানতো না। ওই ক্লাসের একজন ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসে গেল দৌড়ে। ক্যাম্পাসে কিছু ছেলে মেয়ে বসে গল্প করছে। তখন কেউ ওদের দিকে দৌড়ে আসে। ওরা তাকিয়ে দেখে ওদের বন্ধু জুবায়ের এসেছে। জুবায়েরকে দেখে এলিসা মুখ বাঁকায়। এলিসা নে আইছে মগো জ্ঞান দাদা। ওই তোরা হরবে জ্ঞান দাদাকে বইবার দে। বহ জ্ঞান দাদা বহ। তোর লেগা আই মেলা জায়গা রাখছি। জুবায়ের এলিসা বিষয়টা সিরিয়াস। তোরা আজকে ক্লাসে থাকলে বুঝতে পারতি। তোরা কি এখনো কিছু শুনিসনি? এলিস কি শোনার কথা বলছিস? কোনো সমস্যা হয়েছে নাকি? তুই আগে বস। এখন বল কি হয়েছে? জুবায়ের রুহানি ম্যাডামের বলা প্রতিটা কথা বলল সবাইকে। সবাই শুনে অবাক হয়। কিন্তু এদের মধ্যে একজন ভাবলেশহীনভাবে বসে আছে। এসব কিছুর মধ্যে যে ওর কোনো আকর্ষণ নেই তা বোঝাই যাচ্ছে। মেহবুব কিন্তু ম্যাম হঠাৎ করে এসব কথা কেন বলল? উনি তো নিজেকে সবসময় সবার থেকে আলাদা রেখেছেন, ওনাকে যতটুকু দেখেছি। ক্লাসে এমন কি হয়েছিল যার জন্য ম্যাডাম এসব কথা বললেন? জুবায়ের একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এখনের কথাটা বললে যে ওর প্রতিটা বন্ধু ভীষণ রেগে যাবে সেটাও ভালোভাবেই বুঝতে পারছে। কিন্তু না বলে উপায় নেই। জুবায়ের আজকে ম্যাম যখন ক্লাসে ঢুকছিলেন তখন ক্লাসের সবাই রিমাকে ডিভোর্সি বলে টিজ করছিল। জুবায়ের ভয়ে ভয়ে জাবেদের দিকে তাকালো। দেখলো জাবেদ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। জাবেদ, রিমা এখন কোথায়? আর কে কি বলেছে ওকে? জাবেদ গাম্ভীর্যতার সাথে কথা বলল। সবাই ভয় পেয়ে গেল। জাবেদের রাগ সহজে উঠে না, কিন্তু একবার উঠলে দুনিয়া উলটপালট করে দিতে পারে। সবাই জাবেদের রাগকে প্রচুর ভয় পায়। জাবেদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিমাকে খুঁজতে চলে গেল। ওর পিছন পিছন সবাই গেল। রিমা ম্যাম, আপনি কেন সবাইকে আপনার জীবনের কথা বলে দিলেন? ওরা সবাই এখন আপনাকে নিয়ে মন্তব্য করবে। কেন আমার জন্য নিজের বিপদ ডেকে আনলেন? রুহানি কিছু না বলে মুচকি হাসি দিল। রিমা মেয়েটা যে ওকে নিয়ে চিন্তা করছে এটা দেখে ওর ভালো লাগলো। রিমা ম্যাম, প্লিজ চুপ থাকবেন না। কিছু তো বলেন। এখন ওরা আপনাকে বাজে কথা বলবে। রুহানি, জানো রিমা, আমি না যখন তোমার মতো বয়সে ছিলাম তখন খুব দুষ্টামি করতাম।
এর জন্য সবাই আমাকে অনেক বকা দিত, বলতো এত বড় মেয়ে এত দুষ্টু হয় কি করে। আমি তখন শুধু হাসতাম। কিন্তু আমার জীবনে এই ঘটনা ঘটার পর সেই দুষ্টুমি করাও ছেড়ে দিয়েছিলাম। জানো, তোমার বয়সী আমার একটা ছোট বোনও আছে। আমার জন্য যেন আব্বু আম্মু আর বোনের জীবনে কোনো সমস্যা না হয় তাই ওদের থেকে এত দূরে চলে এসেছি। আমি কখনো অন্যের কথায় কান দিইনি, কারণ আমি তো নিজের জন্য বাঁচবো, তাহলে কেন অন্যের কথা শুনবো। কিন্তু আমার জন্য যাতে আমার প্রিয়জনের কোনো কষ্ট না হয় সেটা দেখা আমার দায়িত্ব। তাই তো সবার থেকে এত দূরে আছি। মানুষের জীবন কিন্তু একটাই, তাই অন্যের কথা শুনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করতে চাই না। আমি নিজে যদি ভালো থাকতে পারি তাহলে আমার কেন জগতের কথা শুনতে হবে। জানো, আমার ছোট বোনটা আমার একদম উল্টো, সব সময় বলতো আপু তুমি যেখানেই থাকো না কেন আগে হোক পরে হোক আমিও চলে আসবো, একদিন না হয় তোমাকে ওর কথা বলবো। আজ আসি, ভালো থেকো। রুহানি ওখান থেকে চলে গেলে জাবেদ পিছন থেকে রিমাকে ডাক দেয়। রিমা জাবেদকে দেখে ভয় পেল। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা রেগে আছে। রিমা, কি হয়েছে ভাই, এত রেগে আছিস কেন? জাবেদ, কার সাথে কথা বলছিলি? কতক্ষণ ধরে খুঁজছি তোকে, তোর কোনো আইডিয়া আছে? রিমা, ভাইয়া আমি ঠিক আছি, আমি রুহানি ম্যামের সাথে কথা বলছিলাম। জাবেদ মুখ বাঁকায়। এই ম্যাডাম যে আজ কি চমক দেখালো কে জানে। জাবেদ, তা কি কথা? নাকি তোকেও বলে গেল সবার থেকে দূরে থাকতে, নিজেকে যেমন রেখেছে? রিমা, ম্যামকে নিয়ে এই ধরনের কথা যেন তোর মুখে আমি না শুনি। ম্যাম যে কেমন মানুষ তা আমি আজকে বুঝতে পারলাম, তাই আজেবাজে কথা একদম বলবি না। এলিসা, এত তাড়াতাড়ি রোগিন ম্যামের ফ্যান হয়ে গেলি? এই ম্যাম তো দেখি বুলেট ট্রেনের থেকেও ফাস্ট। রিমা, আসলে কি বলতো, সবাই তো আর ম্যামের মতো হতে পারে না, তাই তাকে দেখে হিংসে করে। কিন্তু তাদের উদ্দেশ্য বলছি, ম্যামকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দিই। জাবেদ, উফ, ম্যামের গুণগান বাদ দে। তোকে কে কি বলেছে আগে সেটা বল। রিমা তাচ্ছিল্য হাসি দিল। জাবেদ জানে এই হাসিতে আছে শুধু ওর তিরস্কার। রিমা, কেন? তা জেনে কি করবি? নিজের লড়াইটা যেমন কয়েক মাস ধরে নিজে লড়ে আসছি, আগামী দিনেরটাও নিজেই লড়তে পারবো। কারো করুণার প্রয়োজন নেই। আর এমন কারো করুণা চাইও না যে নিজেই তার বোনকে ওই নরকে থাকার উপদেশ দেয়। রিমা চলে যায় ওখান থেকে। জাবেদ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ও কেন সেদিন ভাই হওয়ার কর্তব্যটা পালন করতে পারলো না তা কেবল ওই জানে। এসব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এলিসা, আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না রিমা আমাকে কেন পছন্দ করে না। ওর সাথে তো আমার তো একবার দেখা হয়েছে, ঝামেলাও হয়নি। তাহলে কেন? মেহবুব, বাদ দে তো, ভালো লাগছে না। আজকে ভার্সিটির মেইন টপিক রুহানি ম্যাডাম। এই এক নাম শুনে শুনে কানটা পচে গেল। জুবায়ের, তোদের কিছু কথা বলার ছিল রুহানি ম্যামকে নিয়ে। এলিসা, আরো কথা আছে নাকি? তো বল। চুপ করে না থেকে। জুবায়ের, রুহানি ম্যাম। আর বলতে পারলো না, তার আগেই জাবেদ ধমক দিল। জাবেদ, চুপ থাকতো। এই নামটা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে গেল। আর একবার এই নাম নিলে খবর আছে তোর। রুহানি আজ লাইব্রেরি এসেছে কিছু বই কেনার জন্য। নিজের অবসর সময়টুকুতে বই নিয়ে থাকে। হুমায়ুন আহমেদ আর মুহাম্মদ জাফর ইকবালের কিছু বই কিনল। লাইব্রেরি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে ওর বাসায় যাচ্ছিল। তখন হঠাৎ বৃষ্টি শুরু হলো। রুহানি কখনো বৃষ্টি বিলাস করেনি, ওর কখনো ইচ্ছাও জাগেনি, কিন্তু আজ ওর বড্ড ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তখন কিছু বাচ্চা ছেলে মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখেও। রুহানি সব সময় বোরখা পরে যাতায়াত করে, মুখে নিকাব। ওর চোখ ছাড়া কেউ ওর মুখ দেখতে পারেনি, এমনকি ভার্সিটির কেউ ওর মুখ আজ পর্যন্ত দেখেনি, সেখানেও সব সময় চশমা পরে থাকে। রুহানি নিজের ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। বৃষ্টি থেমে গেলে রুহানি ওর বাসায় চলে আসে। 5 তলা ফ্ল্যাটের মধ্যে 3 তলায় রুহানি থাকে।
ওর ব্যক্তিগত সময়ে কাউকে ঢুকতে দেয় না। ঘরে ঢুকে দেওয়ালে টানানো ওর পরিবারের ছবিটা একবার দেখল, তারপর হাত মুখ ধুয়ে নিল, বারান্দায় গিয়ে বসলো। ওখানে ওর দুটো টিয়া পাখি আছে, একটার নাম বিনু, আরেকটার নাম মিনু। দুইটা পাখি রুহানির প্রিয়। রুহানি, কি রে, আজ কি করেছিস তুই? আমার মিনু চুপ কেন? বিনু, বিনু ভালো, মিনু পচা। বিনু ভালো, মিনু পচা। বারবার এক কথাই বলতে থাকে। মিনু তবুও চুপ করে আছে। রুহানি, আমার মিনুর কি হয়েছে? মিনু কি রাগ করেছে? মিনু রাগ করেছে। মিনু রাগ করেছে। রুহানি, ও মা, কেন? আমার মিনু তো আমার উপর কখনো রাগ করে না, আজ হঠাৎ কি হলো? মিনু ঘুরতে যাবে। মিনু ঘুরতে যাবে। রুহানি, ও এই কথা। আচ্ছা, আজ আমরা সবাই ঘুরতে যাব। এবার খুশি? পাখি দুটো খুশিতে পাখায় ঝাঁকাতে লাগলো। রুহানি মুচকি হাসলো। হঠাৎ রুহানির ফোন বেজে উঠল। রুহানি, আসসালামু আলাইকুম, কে বলছেন? রুবি, रिश्ते में तो हम आपके बहन लगते हैं, কিন্তু আপাতত এয়ারপোর্টে আমাকে নিতে আসো। রুহানি, কি তুই এয়ারপোর্টে? আচ্ছা দাঁড়া, আমি আসছি। রুহানি তাড়াতাড়ি বোরখা আর নিকাব পরে নিল, তারপর বের হয়ে রওনা হলো। আধা ঘন্টা ধরে রুবি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, অপেক্ষা রুহানির জন্য। নেহাতিও এখানকার কিছু চেনে না দেখে, না হলে ও নিজেই চলে যেত। রুহানি অটো থেকে নামলে রুবি ওকে জড়িয়ে ধরে। রুবি আপু, জানো তোমাকে কত মিস করেছি। রুহানি, আমিও করেছি, কিন্তু হঠাৎ এখানে। বাসায় কি কোনো সমস্যা হয়েছে? রুবি, না, আমি বলেছিলাম তুমি যেখানেই থাকো, আগে হোক পরে হোক, আমিও তোমার কাছে চলে আসব। দেখো, আমি চলেও এসেছি। আচ্ছা, বাকি কথা পরে বলো, আগে বাসায় চলো, আমার খুব খিদে পেয়েছে। রুহানি রুবিকে নিয়ে বাসায় চলে আসলো। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বিছানায় বসলো। রুবি আপু, আমি এখানকার একটা ল ফার্ম জয়েন করছি, এই যে তার লেটার। আব্বুই সব ব্যবস্থা করে দিয়েছে। রুহানি, আচ্ছা ঠিক আছে। তোর ল ফার্ম আমার ভার্সিটির পাশেই, কোনো দরকার পড়লে আমার কাছে চলে আসিস। রাতের বেলায় দুই বোন অনেক হাসি ঠাট্টার মাঝে ঘুমালো। পরের দিন সকালে প্রতিদিনের মতো রুহানি ভার্সিটির জন্য তৈরি হয়, তবে আজ ওর সাথে রুবি যাবে ওর ল ফার্মে। ওরা পৌঁছে নিজেদের গন্তব্যে চলে যায়। রুহানি প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। এদিকে রুবি টাকা নিতে ভুলে যায় রুহানির কাছ থেকে, তাই রুহানির ভার্সিটিতে আসে। রুহানি এখানে কিছু চিনে না, তাই একটা ছেলেকে জিজ্ঞেস করার জন্য এগিয়ে গেল। রুবি, এক্সকিউজ মি, এখানে রুহানি ম্যাম কোথায় আছে, একটু বলতে পারবেন কি? জীবনকে রে, এটা হিরোইন ম্যামকে খুঁজছে। আরে, এত দেখি বাংলার হিরোইন। রুবি খানিকটা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। অপরিচিত হওয়াতে এখন বেশি কথা না বলাই ভালো। রুবি, আপনি আমাকে চেনেন? না। আমি আপনাকে চিনি না। তাহলে এভাবে আমার সাথে কথা বলছেন কেন? জীবন, ও তো কিভাবে কথা বলবো? এই মেয়েগুলো অসভ্য, অভদ্র, না আছে ফ্যামিলি স্ট্যান্ডার্ড আর না আছে ভালো ব্যবহার। তবে হ্যাঁ, এরা আবার একটু দুষ্টু টাইপের হয়। জীবন কি উদ্দেশ্য কথাটা বলেছে সেটা রুবি ভালো মতোই বুঝতে পারছে। রুবির আগে থরথর কাঁপছে। রুহানি আর প্রিন্সিপাল পাশেই ছিল, ওদের কেউ দেখেনি, কিন্তু ওরা সব দেখেছে এবং শুনেছে। রুহানি নিজেকে অসহায় প্রমাণ করার দরকার নেই রুবি। এই দিন দেখার জন্য তোকে কিছু শেখানো হয়নি, নিজের সুরক্ষা নিজে করতে শেখ। রুহানির এই কথাটাই যথেষ্ট ছিল রুবিকে সাহস দেওয়ার জন্য। রুবি জীবনকে অনেক মারে। জীবন রুবিকে মারার চেষ্টা করলেও মারতে পারে না। রুহানি রুবিকে এসে থামায় পরিস্থিতি সামলানোর জন্য। রুবি, শুনে রাখো, তোদের মধ্যে ছেলেদের আমি আমার জুতোর যোগ্য মনে করি না। আমার আব্বু বলেন, রুহানি পানির ফোয়ারা হলে রুবি জ্বলন্ত শিখা। আর কখনো কোনো মেয়েকে বাজে কথা বললে এর চেয়েও খারাপ অবস্থা করে ছাড়বো। জীবনকে ওর বন্ধুরা হাসপাতালে নিয়ে গেল। রুহানি রুবিকে নিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো। ও
ওদের সাথে প্রিন্সিপালও গেল। সবাই অবাক হয়ে তাকিয়েছিল রুবির দিকে আর রুহানির দিকে। রিমা ক্যান্টিনে গেল দেখতে কি হলো। রিমা ম্যাম, উনি কি আপনার বোন? রুহানি হ্যাঁ, ঠিকই ধরেছ, আমার বোন রুবি। রুবি তাজওয়ার ল নিয়ে পড়াশোনা শেষ করে ল ফার্মে জয়েন করলো সবে। রুবি আপু, তোর ভার্সিটির ছেলেরা এত খারাপ জানলে জীবনেও এখানে আসতাম না। আজমাইল কেন? ও ঠিকই তো, তা আসবে কেন? আমরা তো আর কেউ হই না তোর। রুবি আঙ্কেল, এবার কিন্তু আমি কান্না করে দিব। আজমাইল আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। রিমা, ওরা দুজনে আমার বন্ধুর মেয়ে। রিমা, ও তাই বলেন স্যার? না হলে আমিও ভাবি আপনাকে আঙ্কেল বলছে কেন। স্যার আমি এখন আসি, ক্লাসের সময় হয়ে গেছে। রুবিও, আমারও তো দেরি হয়ে গেল। আপু আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাও, অ্যাকাউন্ট পুরো খালি হয়ে আছে। রুহানি হয়ে গেছে, এখন যা, না হলে দেরি হয়ে যাবে। সাবধানে যাস। রুবি চলে গেলে রুহানিও ক্লাস নিতে চলে যায়। রুহানি ক্লাসে গিয়ে দেখে যারা ওর ক্লাস করতো না তারাও আজ ক্লাস করতে এসেছে। আজ যে এমনটাই হবে সেটা জানাই ছিল। রুহানি আজ হঠাৎ সবাই ক্লাস না, মানে আমার ক্লাসে সচরাচর আপনাদের সবাইকে দেখা যায় না। তা আজ কি আপনাদের সবার পড়াশোনা করার প্রতি মনোযোগ বেড়ে গেল নাকি? ক্লাসের সবাই চুপ করে আছে। আজকে ক্লাসে যাবে তাও ছিল। রুহানির এই কথার মানে ক্লাসের সবাই একটু হলেও বুঝতে পেরেছে। রুহানি ধরে নিলাম তাহলে আমি যা বললাম তাই ঠিক। তো কারো কি কিছু বলার আছে আমাকে? না থাকলে আমি পড়ানো শুরু করছি। তখনই একটি মেয়ে দাঁড়িয়ে যায়। ওর মুখে দেখে বোঝা যাচ্ছে কোনো বিষয় নিয়ে খুব উৎসুক হয়ে আছে। জি না ম্যাম, আমরা আজকে আপনার কাছে একটি অনুরোধ করব। আপনি কি আমাদের অনুরোধটি রাখবেন? রুহানি যদি রাখার মতো অনুরোধ করে থাকেন তাহলে নিশ্চয়ই রাখার চেষ্টা করব। জি না ম্যাম, আমরা সবাই আপনার জীবন কাহিনী শুনতে চাই। আপনি কি আমাদের বলবেন? রুহানি মুচকি হাসি দেয়। ও আগেই আন্দাজ করেছিল এরকম কিছু একটা ওরা জানতে চাইবে। আজকেও সব কথা বলবে। রুহানি সালটা 2018। আমি আমার জীবনের শুরু থেকেই আমেরিকা থাকতাম। আপনারা জানেন নিশ্চয়ই বাংলাদেশের পড়াশোনা আর অন্য দেশগুলোর পড়াশোনার ধরন আলাদা। যদি বাংলাদেশের পড়াশোনার সাথে আমার শিক্ষাগত যোগ্যতার তুলনা করা হয় তাহলে বলবো আমি পিএইচডি করেছি। অবাক হওয়ারই কথা। আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে হয়তো আমি বিদেশ থেকে কেন বাংলাদেশে এলাম। সেসব পরের কথা। আমার বিয়েটা আমার বাবা হঠাৎ ঠিক করে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার মতের উপর দিয়ে আমার মা বাবা কখনো কিছু করবেন না তা আমি জানি, কিন্তু তাদের খুশির জন্য রাজি হয়েছিলাম। সবই ঠিক মতো চলছিল। আমার বিয়ে হলো। 6 মাস ভালো মতো আমার সাথে ব্যবহার করলেও তারপর থেকে ওই লোকটার ব্যবহার রুড় হতে থাকে। তারপর একদিন জানতে পারি ওইটা লোকটা একটা মেয়েবাজ। নিত্য নতুন মেয়েদের সাথে চলাফেরা ছিল। আমি জানার পর আমাকে হুমকি দেয় আমার পরিবার শেষ করে ফেলার। তাই চুপ করেছিলাম। কিন্তু হঠাৎ কি হলো তা আমি জানি না। নিজে থেকেই আমাকে ডিভোর্স দিল। আমি আমার বাড়িতে চলে আসি। কিছুদিন সবাই মনোবল বাড়ানোর চেষ্টা করে আমার। তারপর থেকে টিটকারি, কটু কথা, চরিত্র নিয়ে আরো অনেক কথা বলা শুরু করে। তখন আমার আপনজনগুলোও কেমন যেন পর হতে শুরু করে। তাই কারো সমস্যার কারণ হতে চাই না দেখে আমার দাদার বাড়ি মানে এখানে চলে আসি। এখানে এসে তারপর ধীরে ধীরে আজকে এই পর্যন্ত এসেছি। আর আজকে যেই মেয়েটাকে আপনারা সবাই আমার সাথে দেখেছেন ওইটা আমার বোন রুবি। ল নিয়ে পড়াশোনা করেছে। বর্তমানে একটা ল ফার্ম জয়েন করেছে। এই ছিল আমার জীবন বৃত্তান্ত। সবাইকে অবাক করে দিয়ে জাবেদ দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। ওর দেখা দেখি সবাই হাততালি দিতে শুরু করে। জাবেদ ভাবেনি এরকম চুপচাপ থাকা মানুষটার জীবন এত কঠিন হবে। রিমা ম্যাম, আপনার কখনো আপনার মা বাবারও কথা মনে পড়েনি? মনে হয়নি? এখনই ছুটে চলে যাই তাদের কাছে।
রুহানি চাইলেই যদি সব হতো তাহলে আমি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া 4টা বছর ফেরত চাইতাম। আর যাদের কথা বললে তাদের মধ্যে একমাত্র আমার ছোট বোন রুবি ব্যতীত কেউ আমাকে মনে রাখেনি। একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে গেছে। আগে কষ্ট হতো, খুব হতো, কিন্তু এখন সয়ে গেছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কোনো মেয়ে কি নিজে থেকে ডিভোর্স পেতে চায়? আপনারাই বলেন। নিশ্চয়ই না। সেটা আপনারাও জানেন। কিন্তু আমাদের এই সমাজ সবসময় মেয়েদেরও দোষী করে। যেই সময়ে আমার বন্ধুদের, আমার পরিবারের প্রয়োজন ছিল সেই সময় আমি কাউকে পাইনি। তাই আমি চাইবো না আপনারা কেউ আপনাদের বন্ধুদের সাথে এমন আচরণ করেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি। ক্লাসের কয়েকজন লজ্জায় আর অনুতাপে মাথা নিচু করে ফেলল। ওরা যে ওদের ভুল বুঝতে পেরেছে তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তখনই লিজা নামের একটি মেয়ে দাঁড়িয়ে যায়। ওর সাথে আরো কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে যায়। লিজা, রিমা, তোর সাথে সেদিন বাজে ব্যবহার করার জন্য আমরা সত্যিই অনুতপ্ত। আমাদের মাফ করে দিস। সত্যিই আমরা তোর দিকটা ভেবে দেখিনি। সবার মতো আমরাও তোকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাদের মাফ করে দে। লিজার সাথে বাকিরাও রিমার কাছে মাফ চাইল। রুহানি এসব দেখে মুচকি হাসল। যাক, তাহলে সবার মন থেকে ডিভোর্সি মেয়েরা খারাপ এই কথাটা দূর করতে পেরেছে। রিমা, তোরা তোদের জায়গায় ঠিক ছিলি। তোরা যতটুকু শুনেছিস তাই তো বলেছিস। তোদের কথায় আমি কিছুই মনে করিনি। এর থেকে অনেক বড় কথা আমাকে আমার প্রিয়জনেরাই বলেছে। সেটা যখন সয়ে নিয়েছি তখন আর এসব নিয়ে ভাবি না রে। তোদের উপর আমার কোনো রাগ নেই। জাভেদ কিছু বলতে চাইলো কিন্তু কোথাও একটা জোরদার কাজ করার জন্য ও আর কিছু বলতে পারেনি। তবে আজকে এই প্রথম রুহানি ম্যামের প্রতি ওর শ্রদ্ধাটা বেড়ে গেল। ওরা ক্লাসের সবাই ভাবতো রুহানি এরোগেন টাইপ মানুষ, কিন্তু এই শক্ত মানুষটার জীবন যে এত কঠিন তা ওরা কেউ ভাবেনি। জাভেদ আর ওর বন্ধুরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। এলিসা আর মেহবুব ননস্টপ কথা বলেই যাচ্ছে। অ্যালিস ওদের কথা শুনছে। জুবাইর বই হাতে নিয়ে পড়ছে। আর জাভেদ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে যেন এটাই ওর একমাত্র কাজ এই মুহূর্তে। জাভেদ, কোনো এক কুয়াশাচ্ছন্ন সুন্দর এক সকাল বেলায় প্রথম দেখেছি তারে আমি। আমার সেই দেখাটা অসমাপ্ত রয়ে গেল। সেই দেখাটা কি আদতেও পূরণ হবে আমার? জাভেদের কথা শুনে সবাই তার দিকে তাকায়। জাভেদ তখনও আকাশের দিকে তাকিয়েছিল। এলিসা, কম তো খুঁজিসনি? কি এক ঝলক দেখেছিলিস তাতেই তাকে খোঁজার জন্য পাগল হয়ে গেলি? তাও যদি মুখটা দেখতে পেতি তাহলে নয় খুঁজে বের করার অন্য রাস্তা বের করা যেত। কিন্তু তুই শুধু তার হাতের একটা ছুরি দিয়ে কি করে খুঁজে বের করবি? জুবাইর কি করে আবার? মনের পাতায় হয়তো তার ছবিও দেখ জাভেদের আকাশে। দেখ আকাশের দিকে এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আকাশে ওই মেয়েটার ছবি আছে। মেহবুব, আচ্ছা জাভেদ, ধর মেয়েটা তোর থেকে বয়সে বড় হলো, তখন কি করবি? জাভেদ, ভালোবাসা বয়স মানে না রে। কিন্তু উল্টোপাল্টা কথা বলে মাথা খারাপ করিস না। এলিসা, আজকে কেউ নেই বলে ভালোবাসা নিয়ে উপন্যাস লিখতে পারি না। মেহবুবারে আয় দোস্ত, আমরা গলাগলি কইরা চিক্কুর পায়রা কান্দি। জ্ঞান দাদা বই নিয়া খুশি, এলিসা আমার দুলাভাই নিয়া খুশি, আর জাভেদ দা হেতি চুরি ওয়ালিরে নিয়া খুশি আছে। মগকিতা হইতো। মেহবুবা বেয়ার, তোর এই আঞ্চলিক ভাষা তোর কাছেই রাখো। বিদেশে থাকতিস তাহলে এই কথা শিখলি কিভাবে? এলিসা, ভুলে গেছিস নাকি আমাদের আম্মু বাংলাদেশের এক সম্ভ্রান্ত জায়গা বরিশালের মেয়ে? তো এইসব খাঁটি বাংলা আমাদের কাছে ব্যাপার না। জুবাইর, হ্যাঁ ঠিকই তো। তোরা হইলি খাটিয়া বরিশাইলা, তোগুলোকে মাতে কেডা? মেহবুব, থাক বন্ধু, এগুলোকে ঝগড়া কইরা মুখ খারাপ করতে চাই না। আচ্ছা, আমাদের বর্তমান যুগের রোমিওকে একটু দেখ। সে তো ওই মেয়েটার জন্য দেবদাস হয়ে গেল। হঠাৎ জাভেদের খুব রাগ উঠে গেল। হালকা ধমক দিল মেহবুবকে। জাভেদ, এই মেয়ে কি করছিস? ভাবি বলে ডাকবি? ছোট বোনও মনে করতে পারিস? মেহবুব, তুই আগে খুঁজে বের কর, তারপর ভাবি ডাকবো আর সাথে ছোট বোনও মনে করব।
কিন্তু আগে বের কর তাকে। জুবাইর পুরান ভাতের ধান নাই, নতুন ধানের আমদানি। আজকে একটা চুরিওয়ালি নেই দেখে কাব্য লিখতে পাই না। এলিস দেখ জাভেদ, ব্যাপারটা এখন একটু সিরিয়াসলি নে। তুই ওই মেয়েটাকে আজ থেকে তাও 3 বছর আগে দেখেছিলি। হয়তো তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। জাভেদ, বন্ধু বলে কিছু বললাম না তোকে। অন্য কেউ হলে প্রাণ টানাটানি হয়ে যেত, যেখানেই থাকুক না কেন। যদি আমার তার প্রতি ভালোবাসা সত্যি হয় তাহলে পুরো পৃথিবী আমাদের সাহায্য করবে। এলিসা, শাহরুখ খানের ডায়লগ গুলো টিভিতেই ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে তোর মুখে মানাচ্ছে না। আর জাভেদ, প্র্যাকটিক্যালি ভেবে দেখ, মেয়েটা যদি তোর সিনিয়র হয় কিংবা তার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তুই তার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারিস যদি খুঁজে পাস। জাভেদ ওর পকেট থেকে একটা সুন্দর ডিজাইন করা চুড়িটা বের করলো। প্রত্যেকটা দিন তো ওর এই চুড়িটা দেখেই শুরু হয়। জাভেদ, তোরা কি ভেবেছিস আমি ওর মুখ দেখিনি? আমি ওর চোখ দেখেছি, কিন্তু মুখটা নিকাবে ঢাকা ছিল। আর এই চুড়িটা একটু ভালো করে তাকিয়ে দেখ, খুব সূক্ষ্মভাবে ছোট করে রুহু লেখা আছে। ওর নাম রুহু। সবাই দেখে তেমনই আছে। ভীষণ জটিল হচ্ছে দিন দিন। কবে যে এর সমাধান হবে? এলিসা, রুহু এটা হয়তো ওর ডাকনাম, কারণ এমন নাম আমি কখনো শুনিনি। আর যদি বিদেশীয় হয়ে থাকে তবুও এমন নাম হওয়ার কথা না। জাভেদ, ঘুম। আমি এটুকুই জানতে পেরেছি এই কয়েক বছরে এই চুরিটা থেকে। জুবায়ের, আচ্ছা এসব বাদ দে। রুহানি ম্যামের বোনটা কিন্তু খুব ডেঞ্জারাস, যা দেখলাম আজকে। বাপরে বাপ, মেয়ে না আগুনের ফুলকি। এলিসা, হুম, মেয়েটার সাহস আছে অনেক। রুহানি ম্যামকে দেখে মনেই হয় না ওনার এমন ডেঞ্জারাস একটা বোন আছে। এলিস, তবে একটা কথা, আমি না রুহানি ম্যামকে মন থেকে শ্রদ্ধা করে ফেলেছি। সত্যি ওনার জীবনটা খাপছাড়া হয়ে গেছে। মেহবুব, সেদিন যদি লিজারা রিমাকে ওভাবে কথা না শোনাতো তাহলে হয়তো ম্যামের ব্যাপারে ম্যাম নিজে আমাদের এত কিছু বলতো না। আচ্ছা ভালো কথা, রিমা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। জাভেদ, বাসায় চলে গেছে। ওর নাকি মাথা ব্যথা করছিল, তাই ঔষধ কিনে বাসায় পাঠিয়ে দিয়েছি। তাছাড়া জানিসই তো ওর মনটা ভালো না। আব্বুর সাথে থাকলে হয়তো মনটা একটু ভালো হতে পারে। আজ থেকে 3 বছর আগে জাভেদ এয়ারপোর্টে এসেছিল এলিসা আর অ্যালিসকে রিসিভ করতে। তখন বোরকা পরা একটা মেয়েকে দেখে মেয়েটির শুধু চোখ দেখা যাচ্ছিল। মেয়েটির হয়তো চুরি পরার শখ আছে, তাই হাতে ডিজাইন করা চিকন দেখতে চুরি ছিল। জাভেদ মেয়েটাকে অবাক হয়ে দেখে। হঠাৎ ভিড়ের ভিতর মেয়েটি হারিয়ে যায়। জাভেদ দৌড়ে ওখানে যায়, কিন্তু কাউকে পায় না। নিচে তাকিয়ে দেখে ওই মেয়েটার হাতের চুড়ি নিচে পড়ে আছে। সেই থেকে আজ পর্যন্ত জাভেদ ওই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। জাভেদ দিবানিশি শুধু ওই মেয়েটাকে সব সময় খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত খুঁজে পায়নি। রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পরে ওই চুড়িটা সবার আগে দেখবে, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। রুহানি নিজের কাজ করে বাসায় চলে যায়। মিনু আর বিনুর সাথে অনেক খোশগল্প করে রুহানি। রুবি বাসায় আসলে আজমাইল আর ওনার মেয়ে হিম ওদের বাসায় আসে। রুহানি এই সময় ওনাদের দেখে অবাক হলেও সৌজন্যতা বজায় রেখে আপ্যায়ন করে ওনাদের। হিম, রুহু আপু, তুমি রুবিকে পেয়ে আমাকে ভুলে গেছো তা আমি জানি, তাই বলে এত পর করে দিবে? হিমের অভিমানী কথা শুনে সবাই হালকা হাসে। রুবি গিয়ে হিমের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। হিম রুবির পিঠে কিল দেয়। রুহানি, আমি তোদের দুইজনকেই খুব ভালোবাসি, কাউকে কম না, দুইজনকেই সমান সমান। আজমাইল, আর বলিস না রুহানি, জানিসই তো রোহান আর হিমের ছোট থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। তাই রোহানের বাবা চাইছে এখন বিয়েটা করিয়ে ফেলতে। রুহানি, কিন্তু আঙ্কেল, এখনো তো হিমের পড়াশোনা শেষ হয়নি। আর রোহান ভালো ছেলে, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তাও এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? হিমা আর রোহান কি রাজি এখন বিয়ে করতে? রুবি আপু, হিম তো আরো আগে থেকেই রাজি। আর রোহান ভাইয়াও শুনলাম রাজি। আজমাইল, ওরা দুইজনও রাজি। তো ভাবছিলাম রোহানও এখন প্রতিষ্ঠিত, তাহলে বিয়েটা দিতে অসুবিধা নেই। আর হিম বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
রোহানের সাথে আর ওর পরিবারের সাথে আমার এই বিষয়ে আগে থেকেই কথা বলা আছে, তাই সমস্যা নেই। রুহানি, বাহ, তাহলে তো আমাদের হিম ম্যাডামেরও বিয়ে সানাই বাজতে চলল। তা দিন তারিখ কিছু ঠিক হয়েছে কি? আজ মায়ের হয়েছে। ঘরোয়াভাবে কাবিন করে রাখবে, এখন পরে বড় করে অনুষ্ঠান করবে। কারণ রোহানেরও বেশি লোকজন পছন্দ না, আর আমাদের বাড়িতেও বেশি লোকজন কেউ পছন্দ করে না। পরশু কাবিন করে রাখবে, আর অনুষ্ঠানটা 2 মাস পরে করবে। রুবি, এত তাড়াতাড়ি? আঙ্কেল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? না মানে হিম, তুই কি এত তাড়াতাড়ি করে বিয়ে করতে চাইছিস? হিম, বিয়ে এক সময় তো করতেই হবে। তাহলে আজ করি কাল করি একই কথা, তাই আমার সমস্যা নেই। তুই আর রুহু আপু কাল সকাল বেলায় বাসায় চলে আসবি, না হলে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলবো না। আজ মায়ের। হ্যাঁ, তোরা 2 জন কাল সকাল বেলায় বাসায় চলে আসিস। কত করে বলেছিলাম আমার বাসা থাকতে এখানে একা থাকতে হবে না, কিন্তু কি শুনে কার কথা? কাল সকাল বেলায় যেন 2 জনকে বাসায় দেখতে পাই আমি। রুহানি, আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে যাব। কিন্তু আমি যাওয়াতে ওই বাড়ির কেউ রাগ করবে না তো? বিয়েতে যদি কোনো ঝামেলা হয়? হিম, তাহলে বিয়ে ভেঙে দিব, সোজা কথা। তোমাকে যদি কেউ কিছু বলে তুমি সোজা আমাকে বলবে, তারপর দেখো আমি কি করি। আজ মায়ের। কেউ কিছু বলবে না, আর যারা থাকবে তারা সবাই তোদের চিনে জানে, তাই এত চিন্তার কিছু নেই। আচ্ছা, এখন আমরা আসি। হিম, হ্যাঁ আব্বু চলো। রিমা আর জাবেদদেরও ডাকতে হবে আমাকে, না হলে ওরা আমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। ওরা ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। রুবি বিছানায় জামা কাপড়ের মেলা বসিয়ে ফেলেছে। শাড়ি, গাউন এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। রুহানি হালকা হাসল। রুহানি একটা হলুদ রঙের শাড়ি আর হালকা গোলাপি রঙের শাড়ি রুবির হাতে দিল। রুবি, আপু এই 2টা শাড়ি সত্যিই খুব সুন্দর। আপু তুমিও কাল শাড়ি পরবে? আমি কোনো কথা শুনবো না, আমরা একই রকমের শাড়ি পরবো। দাঁড়াও, আমি শাড়ির ব্যবস্থা করছি, আর হিমকেও বলছি শাড়ির কথা। আমরা 3 জন একই রকমের শাড়ি পরবো। রুহানি, আমি যে এসব পরবো না ভালো করেই জানিস, তাহলে অযথা আমাকে জোর করে লাভ নেই। রুবি আপু, রাজি হয়ে যাও না প্লিজ। ওইখানে তো বাসার সবাই থাকবে, অন্য কেউ তো থাকবে না, আর সবাই তোমাকে আগেও দেখেছে। রুবির জোড়াজুড়িতে রুহানি রাজি হয়ে যায়। কাল কি হতে পারে কে জানে। হিম জাবেদদেরও আসতে বলেছে, আর ওরাও আসবে বলেছে। রুহানি আর রুবি সকাল সকালই হিমদের বাসায় চলে আসে। জামা কাপড় সব এখানে এসেই পড়ে। রুহানি, রুবি আর হিম হলুদ রঙের সুতির শাড়ি পরেছে। হিমকে রুবি সুন্দর করে সাজিয়ে দেয়। রুবিও সাজে, কিন্তু রুহানি এসব সাজগোজ পছন্দ করে না দেখে ওকে কেউ জোর করেনি। এই বাড়ির একমাত্র আজমাইল ব্যতীত সবাই রুহানিকে রুহু বলে ডাকে। রুহানির ডাক নাম যে রুহু, এটা অনেক কম মানুষই জানে। মমতা, রুহু মামনি একটু এদিকে আয় তো। দেখ তো পায়েসটা ঠিক মতো হয়েছে কিনা। রুহানি পায়েস মুখে দিয়ে দেখে চিনি কম হয়েছে পায়েসে, তাই রুহানি একটু চিনি নিয়ে ভালো করে মিশিয়ে দিল। রুহানি মামনি, তুমি হঠাৎ আজকে রোজা রাখতে গেলে কেন? আমি এখন যদি এটা খেয়ে না দেখতাম তাহলে তো সর্বনাশ হয়ে যেত। চিনি কম হয়েছিল। মমতা, কি করব বল? তোর বোন তো জানিসই কেমন, ওর জীবনে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আজকে রোজাটা রেখেছি। রুহানি হালকা হাসল। ওর মাও কি ওর জন্য রোজা রাখে? এই কথাটা ওর ভীষণ জানতে ইচ্ছে করল, কিন্তু চাইলেই কি সব জানা সম্ভব? মমতা হয়তো বুঝতে পেরেছে রুহানির মন খারাপের কারণটা। মমতা, মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরে আমি তো খেয়াল করিনি এতক্ষণ, আজ কতদিন পর তোকে শাড়িতে দেখলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে। মাঝে মাঝে তো শাড়ি পরতেই পারিস। রুহানি, আর বলো না মামুনি। রুবি আর হিম জেদ ধরেছে একই শাড়ি পরবে, আর তার জন্যই আমাকে জোর করে রীতিমতো ব্ল্যাকমেল করে শাড়ি পরিয়েছে ওরা। হিম, রুহু আপু কোথায় তুমি?
তাড়াতাড়ি এখানে এসো প্লিজ। হিমোর ঘর থেকে চিৎকার করে রুহানিকে ডাকছে। মমতা খুব বিরক্ত হলো এই মেয়ের উপর। অযথা এভাবে চিল্লানোর কি প্রয়োজন পড়ল। রুহানি ওর ঘরে গেল। হিমা আর রুবি ফোন নিয়ে টানাটানি করছে। রুহানির খুব বিরক্ত বোধ করলো। ও ধমক দিল ওদেরকে। রুহানি, কি শুরু করেছিস দুইজন মিলে? এভাবে বাচ্চাদের মতো টানাটানি করছিস কেন? হিমাজ বাদে কাল তোর বিয়ে আর আজ এমন লাফালাফি করছিস কেন? রুবি, আপু, রোহান ভাইয়া ফোন করেছে। আমি ভাইয়ার সাথে কথা বলবো, কিন্তু হিম বলতেই দিচ্ছে না। রুহানি ফোনটা টান দিয়ে নিজের কাছে নিল। রোহান ওর থেকে 1 বছরের ছোট। রোহান রুহানিকে সালাম দিয়ে কুশলাদি করলো। রুহানি, কাল তো আসছই, তাহলে আজ ফোন দিতে হবে কেন? আর একটা কথা, কোনো প্রকার আবদার রাখবে না ওদের দুইজনের বিয়ের আগে পর্যন্ত। বিয়ের পরের ব্যাপার আলাদা, কিন্তু এখন ওরা কোনো আবদার করলে সেটা নাকচ করবে। মনে থাকবে? রোহান: জি আপু, মনে থাকবে। আচ্ছা আপু, এখন রাখছি, বাসায় আমার কিছু বন্ধুরা এসেছে। ওদের সাথে কেনাকাটা করতে বের হতে হবে আমাকে। আল্লাহ হাফেজ। রোহান ফোন কেটে দিয়ে হাফ ছাড়ল। রুহানিকে ওর ভীষণ ভয় লাগে। রুহানি ফোনটা হিমের হাতে দিয়ে ছাড়ে চলে যায়। এই শাড়ি পরে ওর অসহ্য লাগছে। একটু ঠান্ডা খোলা হাওয়া প্রয়োজন। জাবেদরাও চলে এসেছে। ওরা এসেই হিমের ফটোশুটের কাজে লেগে পড়েছে। রুবিকে এখানে দেখে জাবেদরা অবাক হলে হিম ওদের সাথে রুবির পরিচয় করিয়ে দেয়। ওরা সবাই হিমদের বাগানে দাঁড়িয়ে ছবি তুলছে। এলিসা, রুবি আর হিম বিভিন্ন স্টাইলে ছবি তুলছে আর ছবি তুলে দিচ্ছে ম্যাম। রিমি ছবি তুলতে না চাইলে ওরা জোর করে ওকেও টেনে নেয়। জাবেদ, জুবাইর আর অ্যালিস চেয়ারে বসে ওদের কাজ দেখছে আর মুচকি হাসছে। মেহবুব, তোদের এই আটা ময়দা যুক্ত চেহারা দেখে তোদের ভবিষ্যৎ জামাই পালাবো। এই চেহারা নিয়ে তোরা যে আর কি কি করবি খোদাই জানে। রুবি, বেশি কথা না বলে ছবি তুলো। একটা ছবি খারাপ উঠবে তো তোমার নামে আমি কেস করে দেব। তখন এসব কথাকে বলে আমিও দেখব। এলিস, রুবি, তুমি যে আমাদের রুহানি ম্যাডামেরই বোন তা আমরা জানি। সেটা বারবার নিজের কথায় প্রকাশ করার দরকার নেই। ওই মেহবুব, সুন্দর করে ছবি তুলবি। জুবাইর, যদি হিমের এই রূপ দেখে রোহান ভাইয়া সর ছেড়ে না পালায় তাহলে আলহামদুলিল্লাহ। ভাইয়া জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাবে। রুবি, আচ্ছা তোমাদের আমার আপুকে এরোগেন্ট মনে হওয়ার কারণ কি? আমার আপু না তো তোমাদের সাথে কোনো ঝামেলা করেছে আর না তো কখনো কথা কাটাকাটি করেছে। তাহলে? জাবেদ, আচ্ছা এসব কথা বাদ দাও। তোমরা ছবি তুলছিলে, ছবি তুলো। এত কথা বাড়িয়ে লাভ নেই। হিম: ওই রুবি, রুহু আপুকে ডেকে নিয়ে আয়। আপুর সাথে কয়েকটা ছবি তুলি। জাবেদরা ঝটকা খেল। কি নাম বলল হিম? রুহু। ওরা কি সত্যি এই নামটাই শুনল, নাকি কানে সমস্যা হয়েছে ওদের? জাবেদ: এই হিম কি নাম বললি এটা? এটাকে? হিম, কোন দেশে থাকস তুই? নিজের ম্যাডামকেই চিনস না? তোদের রুহানি ম্যাডাম মানে আমার রুহানি আপু। আপুর ডাক নাম তো রুহু। জাবেদরা সবাই ভাবছে এই রুহু কি সেই রুহু যাকে 3 বছর ধরে খুঁজে চলেছে। তখনই রুবি ছাদের দিকে তাকিয়ে চিৎকার করে কাউকে ডাকলো। রুবি আপু, এ আপু, নিচে এসো, দরকার আছে। সবাই ছাদের দিকে তাকালো। একজনকে ওরা দেখতে পেল। রুহানির মুখ ওরা কেউ কখনো দেখেনি। ওরা ছাদে শাড়ি পরা একজনকে দেখল। চোখে চশমা বলে দিচ্ছে ওটা রুহানি ম্যাডাম, যাকে ওরা চিনে। রুহানি: দেখ রুবি, আমার এসব ভালো লাগছে না। আমি এখানেই ভালো আছি। তোরা ছবি তুলছিস তুল, আমাকে অযথা বিরক্ত করিস না। রুহানি ওখান থেকে সরে ছাদের অন্যদিকে চলে গেল। এদিকে হিমা আর রুবি ঠিক করেই নিয়েছে রুহানির সাথে ছবি তুলবে মানে তুলবেই। ওরা দুইজন ওদের সবাইকে নিয়ে ছাদে গেল। রুহানি একপাশে দাঁড়িয়ে ঠান্ডা পরিবেশটা উপভোগ করছিল। হিম: ও আপু, আমি তো কাল বিয়ে করে চলে যাব। তখন তো চাইলেও এমন করে ছবি তুলতে পারবো না।
চলো না আজ আমি তুমি আর রুবি মিলে একটা ছবি তুলি। আপু মনে করো বিয়ের আগে এটা আমার শেষ আবদার তোমার কাছে। রুহানি বিয়ের আগে শেষ আবদার। 3 দিন ভালোই কথা বলতে শিখেছিস। একজন উকিল হয়ে গিয়ে মুখে মুখে তর্ক করে, আরেকজন ইমোশনাল ব্ল্যাকমেইল করে কাজ হাসিল করে। রুবি আপু তুমি এই চশমাটা খুলো, ছবি সুন্দর উঠতে হবে। তোমার চশমার কারণে ছবি পচা উঠবে। রুবি জোর করে আমার চশমাটা খুলল। মাথা ব্যথার জন্য চশমা ব্যবহার করে রুহানি। এমনিতে চোখে তেমন সমস্যা নেই, কিন্তু মাথা ব্যথার জন্য চশমা ব্যবহার করে। রুহানিকে মাঝখানে দাঁড় করিয়ে একপাশে রুবি আরেক পাশে হিম দাঁড়িয়ে যায়। আর মেহবুব ছবি তুলে দেয়। বাকেরা জাবেদের দিকে তাকায়। জাবেদের দৃষ্টি তো রুহানির চোখের দিকে, সেই চোখ যা 3 বছর আগে এয়ারপোর্টে দেখেছিল। তাহলে জাবেদ পেয়ে গেছে তাকে, এটা ভেবেই মুচকি হাসল। জাবেদের হাসি দেখে বাকিরা যা বুঝার বুঝে গেছে। রিমি ম্যাম আপনাকে তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ইস আজ প্রথম মেয়ে হয়ে আফসোস হচ্ছে, কেন ছেলে হলাম না, তাহলে আজকেই আপনাকে বিয়ে করে ফেলতাম। রুহানি হেসে দেয়। রিমির সাথে রুহানির সম্পর্কটা অনেকটা রুবির সাথে যেমন তেমন। রিমিকেও নিজের আরেকটা বোন মনে করে। রুহানি তোমাকেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এই কলাপাতা রঙের শাড়িটায় তোমাকে খুব মানিয়েছে। রুবি হ্যাঁ হ্যাঁ জানি, সবাইকেই সুন্দর লাগে, আমি আর হিম ছাড়া সবাই সুন্দর তোমার চোখে। আমাদের তো তোমার চোখেই পড়ে না। হিম রোহান ভাইয়াকে ফোন করে বল আমার জন্য কালো রঙের বিষ পাঠাতে। এই বেদনাময় জীবন রেখে কি লাভ? যখন নিজের আপন বনি পাত্তা দেয় না, তখন বাকিরা কি ছাই পাত্তা দিবে? এত কষ্ট আমি কোথায় রাখবো? হিম ঠিক বলেছিস তুই, আমার রুহু আপু আমাদের ভুলে গেছে। আমি এই কষ্টে ভরা বেদনাপূর্ণ জীবন বিসর্জন দিব। রুহানি একটা হতাশার শ্বাস ছাড়ল। ওদের দুইজনের এই নাটক দেখে দেখে ও খুব ক্লান্ত হয়ে গেছে। রুহানি সিনেমা আর নাটক অতিরিক্ত দেখলে, ড্রামাটিক হয়ে গেলে কেমন পরিণতি হয় তা তোদের না দেখলে বুঝতে পারতাম না। তোরা থাক, আমার এসব ড্রামা দেখার অভ্যাস নেই। আমি ঘরে গেলাম, দরকার পড়লে আমাকে ডাকিস, প্রয়োজন ছাড়া আমাকে ডাকলে দুইজনেরই কপালে দুঃখ আছে। রোহানি ওখান থেকে চলে গেল। জাবেদের বন্ধুরা জাবেদের দিকে তাকালো। দেখলো জাবেদ রুবির হাতের দিকে তাকিয়ে আছে। রুবির হাতের চুড়িটার মতো চুড়ি তো জাবেদের কাছে চুড়িটা। জাবেদ তোমার হাতের এই চুড়িটা আমি কি একটু দেখতে পারি? আসলে অন্যরকম মডেল তো, তাই দেখতে চাইলাম। রুবি আরে না, সমস্যা নেই। এই চুড়িটা আমাকে আমার আব্বু অর্ডার করে বানিয়ে দিয়েছে। এটার মধ্যে খুব নিপুণ ভাবে আমার নামটা লেখা আছে, ওই যে ওখানে। জাবেদ ম্যাডামের এমন চুড়ি নেই। ম্যামকে তো কখনো এমন চুড়ি পরতে দেখিনি আমরা। রুবি দেখবে কি করে? আপু তো চুড়িটা হারিয়ে ফেলেছে। কিভাবে হারিয়েছে আপু নিজেও জানে না। আপুর চুড়িটাতে রুহু লেখা আছে খুব ছোট করে। গভীরভাবে না দেখলে কেউ বুঝতে পারবে না। হিম আপু তো অনেক খুঁজেছে চুড়িটা, কিন্তু পায়নি। অনেক কষ্ট পেয়েছিল আপু চুড়িটা হারিয়ে। তোরা তো জানিসই আঙ্কেল আন্টি আপুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। সেই হিসেবে আঙ্কেলের তরফ থেকে ওটা ছিল আপুর জন্য শেষ উপহার। তখনই নিচে হিমা আর রুবির ডাক পড়ে। ওরা দুইজন নিচে চলে যায়। রিমিও নিচে যায়। বাকেরা জাবেদের কাছেই থাকে। এতক্ষণ সবকিছুই ওরা দেখেছে আর বুঝেছেও। এলিসা তার মানে রুহানি ম্যামি সেই মেয়ে যার জন্য জাবেদ 3 বছর ধরে অপেক্ষা করে চলেছে। আমি কখনো ভাবিনি মেয়েটা রুহানি ম্যাডাম হবে। অবিশ্বাস্য। জুবায়ের তুই কেন? আমরা কেউই ভাবিনি এমন কিছু। আমার এখানে সবকিছু স্বপ্নের মতো লাগছে। জাবেদ অতল সমুদ্র গভীরে হারিয়ে নিজে থেকে ফিরে আসা, ব্যাপারটা দারুণ। এলিস তোর এই কাব্যিক কথা বাদ দে তো। ছাদার মাথা কিছু বুঝি না। কিন্তু ম্যাম যদি এসব শুনে রেগে যায় আর তোর নামে অভিযোগ করে তখন কি হবে? মেহবুব তোরা এসব চিন্তা করছিস কেন? আগে জাবেদকে দেখ, ও কেমন যেন কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। এলিসা ছাড় তো ওর কথা। ও কি ভাবতে পারে আমরা জানি। কিন্তু আমি ভাবছি এরপর কি হবে।
দেখ জাবেদ, তোর এই ভালোবাসার পরিণতি খুব একটা সাদামাটা হবে বলে মনে হচ্ছে না। জাবেদ মনের সঙ্গে চোখের বড় অদ্ভুত যোগ, একবার যদি কারো মুখতায় আটকে যায় তখনই কেবল তার কথা সারাদিন মনে পড়বে। বাকিরা শুধু জাবেদের মুখের হাসিটা দেখছে। ছেলেটা যে এভাবে হাসে কত সুন্দর লাগে দেখতে, তা ওর বন্ধুরা এখন দেখছে। ওরা সবাই মনে প্রাণে চায় জাবেদ যা চায় তাই যেন পায়। রুহানি ঘরে এসে দেখে একটা বাচ্চা মেয়ে রুবির মেকআপ বক্স নিয়ে ঘাটাঘাটি করছে। রুহানি হা হয়ে যায়। এই বাচ্চা একটা মেয়ে, সে কিনা লিপস্টিক দিচ্ছে। এই দিনও দেখার ছিল। রুহানির এই বাচ্চাটাকে আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখে রাহিমের বড় ভাই হিমালয়ের মেয়ে হিয়া। রুহানি, এই হিয়া, তুমি এগুলো কি করছো? হিয়া চমকে উঠে, ভয় পেয়ে যায়। পিছনে রুহানিকে দেখে ভয় ভয় তাকায়। ও ভাবছে রুহানি হয়তো ওকে খুব বকবে। ও ভয় কান্না করে দিল। রুহানি হকচকিয়ে গেল। রুহানি, আরে আরে কান্না করছো কেন? ভয় নেই, আমি তোমাকে বকবো না। সত্যি বলছি। হিয়া, সত্যি বকবে না তো? তুমি না বকলেও আম্মু তো বকবে। বলেই আবার কান্না শুরু করে দিল। রুহানি হিয়াকে কোলে নিয়ে ড্রয়ার থেকে রুবির একটা চকোলেট বের করে হিয়াকে দিল। হিয়ার একবার রুহানির দিকে তাকিয়ে চকোলেট নিয়ে খেতে শুরু করে। রুহানি এই ফাঁকে টিস্যু নিয়ে হিয়ার মুখটা পরিষ্কার করে দেয়। রুহানি, এখন আর তোমাকে তোমার আম্মু বকবে না। এবার বলো তো তুমি এখানে কি করছো? তোমার আম্মুকে দেখলাম তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। হিয়া, আম্মু দুধ খেতে বলেছিল। আমি দুধ খাবো না। পচা গন্ধ লাগে। খেতেও কেমন যেন পচা পচা লাগে। তাই আমি এখানে এসে লুকিয়েছিলাম। পরে এখানে লিপস্টিক দেখে সাজুগুজু করি। হিয়ার কথা শুনে রুহানি হেসে দিল। লিপস্টিককে লিপস্টিক বানিয়ে দিল। রুহানি হিয়াকে কোলে নিয়ে বাহিরে ওর মা শোভার কাছে গেল। শোভা তখনও হাতে দুধ নিয়ে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছে। হিয়াকে খুঁজে না পেয়ে যে এখানে বসেছে তা দেখেই বোঝা যাচ্ছে। রুহানির কোলে হিয়াকে দেখে শোভা উঠে বসে। শোভা তোমার কাছে গিয়ে লুকিয়েছে তাহলে এই পাজি মেয়েটা? দেখো না, সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি। এমন করলে তো অসুস্থ হয়ে পড়বে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। রুহানি ভাবি, আমাকে দুধটা দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। হিয়া, দুধটা যদি একটু চকোলেট চকোলেট ফ্লেভার আসে তাহলে কি খাবে? হিয়া, সত্যি এই পচা দুধে চকোলেট আমি খাবো। কিন্তু কি করে? আম্মু তো আমাকে এইসব বলেই এই পচা দুধটা খাওয়ায়। রুহানি হিয়াকে টেবিলে বসিয়ে রান্নাঘরে গিয়ে দুধের মধ্যে চকোলেট পাউডার মিশিয়ে হিয়াকে দেয়। হিয়া মজা করে সবটা খেল। সুবাহা করে তাকিয়ে আছে। রুহানি ভাবি, দুধের মধ্যে চকোলেট পাউডার মিশিয়ে দিও ওকে এখন থেকে। তাহলে আর দুধের বাজে গন্ধটাও নাকে লাগবে না। উল্টো এখনের মতো মজা করে খাবে। শুভা, বুঝি না বাবা, এই মেয়ের জন্য আমাকে আর কি কি করতে হবে। আচ্ছা রুহু, শোনো, তোমার ভাইয়া বলেছে ও যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছে বিয়ের কেনাকাটা করে ততক্ষণ পর্যন্ত যেন হিয়াকে তোমার কাছে রাখি। দেখলেই তো কি করে বেড়ায় সারাদিন। বিয়ের বাড়ির এই 1000টা কাজের মধ্যে থাকবো আমি আর তোমার ভাইয়া, তাই তুমি ওকে একটু দেখে রেখো। রুহানি, ঠিক আছে ভাবি, সমস্যা নেই। হিয়া আমার সাথেই থাকুক। শুভা, বাজালে আমায় তুমি। আচ্ছা তোমরা থাকো এখানে, আমি ওদিকে যাই। রান্না কতদূর দেখে আসি আমি। হিয়া, আচ্ছা তুমি আমার কি হও? তোমাকে তো আমার কিছু বলে ডাকতে হবে। তো কি বলে ডাকবো? রুহানি, হিম, যেমন তোমার ফুপি তেমনি আমিও তোমার ফুপি। আমাকে ফুপি বলে ডাকতে পারো। হিয়া, হিয়া, কি বাজে নাম, ফুপি। না, আমি ফুপি বলে ডাকবো না। আমি তো হিমিমনি বলে ডাকি, তাহলে তোমাকে রুহনি বলে ডাকবো। রুহানি, আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি রুহনি বলেই ডেকো। তুমি কিছু খাবে? সকাল থেকে তো শুনলাম কিছু খাওনি। হিয়া, রুহনি, আমাকে তাহলে খাইয়ে দিতে হবে। খাইয়ে না দিলে আমি খাই না। আমার হাতে ওই পচা হলুদ রং হয়ে যায়।
রুহানি হিয়ার বাচ্চামো কথাগুলো খুব উপভোগ করছে। হিয়ার সঙ্গ ওর খুব ভালো লাগছে। এই বাচ্চা মেয়েটা সত্যি খুব পরিপাটি থাকতে পছন্দ করে, তা ওর কথা থেকে বেশ ভালোই বুঝতে পারছে রুহানি। হিমা আর রুবি এসেই হিয়ার সাথে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। হিমতকে তো ভাইয়া নদীর ধারে পেয়েছিল। তুই কি এই বাড়ির মেয়ে নাকি? যা ভাগ। হিয়া হিমিমনি ভালো হচ্ছে না কিন্তু। তুমি যাও এখান থেকে। কাল থেকে তো আর তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না। করে নাও এখন যত ইচ্ছে। হিমোয় আমার বাড়ি আমি যাব না থাকবো তা তোর থেকে জানতে হবে নাকি আমার? তারা আজ তোর একদিন কি আমার একদিন। দুজনই সারা ড্রয়িং রুম ছুটাছুটি করছে। রুবি চেয়ারে বসে হাসতে হাসতে ঢলে পড়ছে। আমি ওদের সবার কাণ্ড দেখছি বসে বসে। জাবেদরা নিচে নেমে আসলে হিয়া দৌড়ে গিয়ে জাবেদের পিছনে লুকায়। জাবেদ, আরে হিয়া কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে গেলে ব্যথাটা তো তুমিই পাবে। হিয়া হিমিমনি বকবে তো। তুমি একটু ওকে বকে দাও, তাহলে আর আমাকে বকবে না। হিমো, আমার বন্ধুর কাছে আমারই নামে বিচার দিচ্ছিস? তোর তো আজ আমার হাত থেকে নিস্তার নেই। রুহানি, হিম, কি হচ্ছে এটা কি? আজ বাদে কাল বিয়ে আর আজ এভাবে মারামারি করছিস কেন? আর সবাই খেতে বসুন। সকাল থেকে নিশ্চয়ই কারো খাওয়া হয়নি। সবাই একটু মেকি হাসে। আসলেই সবাই সকাল থেকে কিছু খায়নি। সবাই টেবিলে খেতে বসলে রুহানি সবাইকে খাবার বেড়ে দিয়ে হিয়াকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। হিম, এই বাড়ির মেহমান হয়ে যাব আমি কাল থেকে। কিন্তু আমাকে তো কেউ আর ভালোবাসে না যে একটু ভালোবেসে খাইয়ে দিবে। থাক, আমি আবার দয়ালু মানুষ, মনে কারো জন্য কষ্ট রাখি না। রুবি, তুই কি বলছিস? আমি নিজেই তো কারো হাতে খাই না, বছর হয়ে গেল। মন খারাপ করিস না, এমন একদিন আমাদেরও আসবে। রুহানি দীর্ঘশ্বাস ছাড়ল। এই দুইজন যে ওকে ইঙ্গিত করে কথাগুলো বলছে তা বুঝতে পারা খুব একটা কঠিন কাজ না। রুহানি হিয়াকে খাইয়ে দিয়ে প্লেটে খাবার নিয়ে খাবার হিমের মুখের সামনে তুললে হিম একটা হাসি দিয়ে খেয়ে নেয়। রুবিও খেয়ে নেয়। আর বাকিরা হা করে তাকিয়ে আছে। জাভেদ মুচকি হাসছে। জাভেদ, আজকে ম্যামের মতো এত কেউ নেই বলে আমাকে কেউ খাইয়ে দেয় না। থাক, কষ্টের কথা আর না বললাম। রিমি খাবার তুলে ধরল জাভেদের মুখের সামনে। জাভেদ মুচকি হাসি দিয়ে খেয়ে নিল। এলিসাও এলিসকে খাইয়ে দেয়। মেহবুব, জ্ঞান দাদা আয়, আমি আর তুই একে অপরকে খাইয়ে দেই। আমাদের তো কেউ নেই। মেহবুব আর জুবায়ের কোলাকুলি করে নিজেদের খাইয়ে দেয়। ওদের সবার কাণ্ড দেখে রুহানির ভালো লাগলো। ওদের সবার খাওয়া শেষ হলে সবাই ছাদে চলে যায়। ছাদে এসে সবাই আসর জমায়। রুহানি মেহেদি এনে হিমের হাতে পরিয়ে দিচ্ছে। ঘরোয়াভাবে বিয়েটা হলেও কিছু তো আনন্দ দরকার। হিমের হাতে মেহেদি দেওয়ার পর রুবির হাতে মেহেদি পরিয়ে দেয় রুহানি। তারপর এলিসা আর রিমির দিকে তাকায়। রুহানি, তোমরা কেউ মেহেদি পরবে না। এদিকে এসো রিমি আর এলিসা। এলিসা, কিন্তু ম্যাম, আমি তো কখনো মেহেদি পরিনি, তাই এসব নিয়ে তেমন কিছু জানি না। রুহানি, আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। এদিকে এসো। রিমি, তোমাকেও তো আসতে বললাম আমি। এলিসার হাতে মেহেদি পরিয়ে দিল রুহানি। নিজের হাতে এরকম পরিবর্তন দেখে এলিসার বেশ ভালোই লাগলো। রুহানি খেয়াল করেছে রিমি দূরে সরে বসে আছে। রুহানি কিছুক্ষণ রেখে হাতটা ধুয়ে ফেল। বেশিক্ষণ রাখার দরকার নেই। রিমি, তুমি এসো। রিমি, ম্যাম, আমি না দেই। আমার এসব ভালো লাগে না। এগুলোর উপর থেকে আকর্ষণ আমার চলে গেছে। রুহানি মেহেদির কোনটা পাশে রেখে রিমিকে নিয়ে ছাদের এক পাশে চলে গেল যেখানে একটা গোলাপ গাছ আছে। রুহানি গাছের দুটো আলাদা রঙের গোলাপ রিমিকে দেখালো। রুহানি, লাল আর গোলাপি গোলাপ দুইটাই কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাই না? একটা জিনিস কি খেয়াল করেছো? এই লাল গোলাপটার জন্য কিন্তু গোলাপি গোলাপটার রংটা ফিকে লাগছে। তাই আমরা এই লাল রঙের গোলাপটা এই গাছটা থেকে আলাদা করে দিলাম। এখন এটা ধরো। রুহানি রিমির হাতে লাল গোলাপটা দিল।
রিমি ওর দিকে প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে আছে। রুহানি, এই লাল গোলাপটা ধরো, তোমার জীবনের সেই দিনগুলো যেগুলো তুমি আর ফেরত চাও না। এখন তুমি এটাকে এত দূরে ছুঁড়ে ফেলো যাতে এটা আর এই গোলাপি রঙের গোলাপের ধারে কাছে না আসতে পারে। রিমি এবার বুঝতে পারলো রুহানি কি বলতে চাইছে। রিমি লাল গোলাপটার দিকে তাকিয়ে নিজের জীবনের সেই কালো রাতগুলো মনে করে ফুলটাকে অনেক দূরে ছুঁড়ে মারল। রিমি এবার আর নিজেকে সামলাতে পারল না, রুহানিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। হঠাৎ জড়িয়ে ধরায় রুহানি প্রথমে একটু হকচকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে রিমিকে কাঁদতে দিল। কাঁদলে মনটা হালকা হবে। অনেক দিনের কষ্ট মনে জমা করে রেখেছিল রিমি, আজ সব একেবারে বের করে দিল। কিছুক্ষণ পর রিমি নিজে থেকে কান্না থামায় আর রুহানির থেকে সরে আসে। রুহানি, চোখের পানি মুছো। এবার দেখো তো এই গাছটা কেমন লাগছে। গোলাপি রঙের ফুলটার জন্য কিন্তু গাছটার আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে। আমি কি বোঝাতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। রিমি, জি ম্যাম, আমি বুঝতে পেরেছি। ম্যাম, আমাকে মেহেদি দিয়ে দিবেন না। আমাকে কিন্তু সবচেয়ে সুন্দর করে মেহেদি দিয়ে দিতে হবে। রিমির কথায় রুহানি হেসে দেয়। এতক্ষণ সবকিছু সবাই দেখেছে, সবাই খুশি রিমির কথায়। রিমির উপর যে রুহানির বোঝানোর প্রভাব পড়েছে তাতে সবাই খুশি। রুহানি সুন্দর করে রিমির হাতে মেহেদি দিয়ে দেয়। রিমি মেহেদি দেওয়া হাতের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দেয়। রিমি ম্যাম, আপনি মেহেদি দিবেন না? রুমি, তাহলেই হলো। তোমাদের ম্যাম জীবনে সবাইকে শুধু মেহেদি পরিয়েই গেল, নিজে আর জীবনে পড়ল না। রুহানি, আমার এসব মেহেদি ঘন্টার পর ঘন্টা হাতে নিয়ে বসে থাকার মতো ধৈর্য হয় না, তাই এসব পড়ি না আমি। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু নিচে গিয়ে দেখি মামুনির আর ভাবির কোনো সাহায্য লাগবে কিনা। রুহানি ওখান থেকে চলে গেল। রুহানি যাওয়ার দিকে তাকিয়ে হিমা আর রুবি হতাশ হলো। বাকিরা ওদের হতাশ হওয়ার কারণটা বুঝলো না। রিমি, কি হলো তোদের আবার? এমন হুতুম পেঁচার মতো মুখ করে আছিস কেন? ম্যাম, এসে তোদের এভাবে দেখলে তো হার্ট অ্যাটাক করবে। রুবি আপু এখান থেকে পালিয়েছে যাতে হাতে মেহেদি পড়তে না হয়। আপুকে আমার থেকে ভালো আর কেউ চিনতে পারবে না। জাভেদ ম্যাম যদি মেহেদি পড়ে তখন? হিম, অসম্ভব। যদি এটা করতে পারিস তাহলে তোর যে কোনো একটা কাজ আমি আর রুবি মিলে করে দিব। পারবি করতে? জাভেদ, ভালো করেই জানিস আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। এবার শুধু দেখ ম্যামের হাতে কিভাবে আমি মেহেদি দিয়ে রাঙিয়ে তুলি। জাভেদ হাতে মেহেদির কোণটা নিয়ে দৌড়ে নিচে চলে এলো। রান্নাঘরে গিয়ে দেখে রুহানি শাড়ি কোমরে গুজে একদম পাক্কা গৃহিণীর মতো সবজি কাটছে। রুহানিকে এভাবে দেখে জাভেদ তো হা হয়ে গেছে। জাভেদের পিছনে ওর বন্ধুরাও ছিল। জাভেদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। অ্যালিস জাভেদকে হালকা ধাক্কা দিয়ে ওকে স্বাভাবিক করে। জাভেদ স্বাভাবিক হওয়ার পর তাকিয়ে দেখে ওর বন্ধুরা হাসছে। জাভেদ, আন্টি, ম্যাম মেহেদি পড়তে চেয়েছিল কিন্তু না পড়েই চলে এসেছে। ম্যাম, আপনি এখানে বসুন। রুহানি কিছু বুঝে ওঠার আগেই জাভেদ রুহানিকে একটা চেয়ারে বসিয়ে হাতে মেহেদি পরানো শুরু করে দেয়। রুহানি হা হয়ে গেল। ও কখন মেহেদি পড়তে চাইলো তাই তো মনে পড়ছে না। রুহানি, আরে আরে জাভেদ, এসব ছাড়ুন। আমি এখন মেহেদি পরব না, আমি পরে নিব। জাভেদ ম্যাম, গুণীজন বলেছে যখনের কাজ তখনই করে ফেলা উচিত, হতে পারে পরে কাজটা হলো না। এলিসাহার, এটা কোন গুণীজন বলেছে? জাভেদ, আপাতত নামটাও মনে পড়ছে না, পরে মনে পড়লে বলে দিব। এখন চুপ করে আমাকে মেহেদি পরাতে দে। রুহানির প্রচন্ড বিরক্ত লাগছে এসব, কিছু বলতেও পারছে না, সবাই তাকিয়ে আছে দেখে। রুহানি চুপ করে অন্যদিকে তাকিয়ে বসে রইল। জাভেদ খুব কৌশলে ওর নিজের নামটা রুহানির হাতে লিখে দিল। গভীরভাবে না দেখলে কেউ বুঝতে পারবে না। জাভেদ ম্যাম, হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে। আমি এত ট্যালেন্টেড আজকে তা আমি নিজে বুঝতে পারলাম। রুহানি কিছু বলল না। ওখান থেকে উঠে ওর রুমে চলে গেল।
জাভেদ মেহেদীর কোনটা নিয়ে নিজের হাতে রুহানি আর ওর নামের প্রথম অক্ষর লিখে তার উপর লাভ সে ব্যাগে দিল। বাকিরা হা হয়ে জাভেদের কাজ দেখল। রুবি এসে জাভেদকে সালাম করতে নিলে জাভেদ লাভ দিয়ে পিছনে সরে যায়। রুবি, আজ থেকে তুমি আমার গুরু। তোমার চরণে আমাকে ঠাঁই দাও গুরু। যে আপুকে আমি এতবার বলেও মেহেদি পড়াতে পারিনি, তুমি তাকে কি সুন্দর করে মেহেদি পরিয়ে দিলে। সত্যি তোমার জবাব নেই। জাভেদ, বলেছিলাম না আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। নাও আমি আমার কাজ করে ফেলেছি। এবার হিমা আর রুবিকে শর্তমতো আমার একটা কাজ করে দিতে হবে। হিমা আর রুবি জানতে চাইছে কি কাজ। জাভেদ একটা হাসি দেয়। ওর এই হাসির মানে ওর বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছে হিমের বিয়েটা কোনো ঝামেলা ছাড়াই ভালোভাবে হয়ে গেছে। রুহানি আর রুবি ওদের বাসায় চলে আসে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরে ওর কাছে চিঠি আসে। চিঠিগুলো মূলত কখনো হয় প্রেমপত্র, কখনো সাবধানতার, আবার কখনো হুমকি। হুমকি দেওয়া হয় যখন রুহানি কোনো ছেলের সাথে কথা বলে তখন। এই চিঠিগুলোর জন্য রুহানি খুবই বিরক্ত। চিঠিগুলো হাতের লেখা হলে কোনো ব্যবস্থা নিয়ে লোকটাকে খুঁজে বের করা যেত, কিন্তু চিঠিগুলো প্রিন্ট করা। কেউ টাইপ করে প্রিন্ট করিয়েছে। কিন্তু কে করছে এসব? ইদানিং আবার জাভেদরা কেমন যেন অদ্ভুত আচরণ করে রুহানিকে দেখলেই। রুহানি আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। রুহানি ক্লাসে এসে সবার সাথে কুশল বিনিময় করে। রুহানি, আচ্ছা এবার বলুন আপনাদের মধ্যে কে কে টাইপিং করতে পারে? আমার একটু তাদের সাথে দরকার ছিল। তো যারা পারেন তারা একটু দাঁড়ান। রুহানির কথায় ক্লাসের প্রায় 24 জনের মতো দাঁড়ায়। রুহানি তাদের দিকে এক পলক তাকায়। তারপর সবাইকে কম্পিউটার রুমে নিয়ে গেল। সবার সামনে কম্পিউটার। সবার মুখে একটা প্রশ্ন, তাদের রুহানি ম্যাম কেন এখানে আনলো? তবে এদের মধ্যে একজনের মুখে হালকা হাসি। রুহানি, আপনাদের আমি এখন যেসব কথাগুলো বলবো আপনারা সেগুলো কম্পিউটারে টাইপ করবেন। সবার টাইপিং স্কিল পরীক্ষা করে আমি আপনাদের কিছু কথা বলবো। আশা করি কারো কোনো প্রকার অসুবিধা নেই। সবাই না বলল। রুহানি সবাইকে টাইপিং করতে বলেছে বাংলাদেশের শিল্প নিয়ে। টাইপিং শেষে নিজের নামটা ওখানে লিখে প্রিন্ট করে রুহানি দিতে বলে। সবাই ওই বিষয়টার উপর লিখে প্রিন্ট করে রুহানির কাছে দেয়। রুহানি কাগজগুলো নিয়ে সবাইকে বসতে বলে। রুহানি, সবার টাইপিং স্কিল এক রকম না, এক একজনেরটা এক এক রকম। তবে এসব কিছুর মধ্যে খেয়াল রাখতে হয় টাইপিংটা ঠিক কিনা। আমিও তাই দেখতে যাচ্ছি আপনাদের মধ্যে কাদের কাদের টাইপিং নির্ভুল। আপনারা এখন আসতে পারেন। সবাই চলে যায়। রুহানি নিজের কেবিনে গিয়ে সবার টাইপিং দেখছে। এদের মধ্যে 2 জনের টাইপিং এর সাথে ওই চিঠিগুলোর টাইপিং মিল পাওয়া যায়। রুহানি নিচে তাকিয়ে নাম দেখলো জুবায়ের আর জাভেদের। বিষয়টা দিন দিন বেড়ে যাচ্ছে। একজন জ্ঞানকে দিয়ে রুহানি জাভেদ আর জুবায়েরকে ডেকে পাঠালো। পিয়ন, জাভেদ আর জুবায়েরকে রুহানি ম্যাম ডেকে পাঠিয়েছে। তারা এখনই তার সাথে গিয়ে দেখা করুন। ক্লাস চলাকালীন সময় পিয়ন এসে এই বার্তা দিলে জাভেদ ওর বন্ধুদের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। কিন্তু জুবায়ের ভয় পাচ্ছে। জাভেদ জুবায়েরের কাঁধে হাত দিয়ে ওকে নিয়ে স্যারের পারমিশন নিয়ে চলে গেল রুহানির সাথে সামনাসামনি দেখা করতে। জাভেদও, আমরা কি ভেতরে আসতে পারি ম্যাম? রুহানি পারমিশন দিলে ওরা ভিতরে ঢুকে। রুহানিকে দেখেই জাভেদ একটা হাসি দেয়। ওর পরিকল্পনা মতোই সব হচ্ছে। এখন বাকিটাও যদি হয়ে যায় তাহলেই ওর কাজ হয়ে যাবে। জুবায়ের, ম্যাম আমাদের কি জন্য ডাকা হয়েছে? যদি কারণটা একটু বলতেন। রুহানি কিছু চিঠি ওদের সামনে টেবিলে রাখলো। জাভেদ আর জুবায়ের ভ্রু কুঁচকে তাকালো। ওরা বোঝার চেষ্টা করছে রুহানি ওদের কি বলতে চাইছে। রুহানি, এই চিঠিগুলো পড়ে দেখুন। এই সবগুলো টাইপিং দেখুন। তারপর আপনাদের মতামত আমাকে বলুন। জাভেদ আর জুবায়ের চিঠিগুলো হাতে নিয়ে পড়ল। চিঠিগুলো পড়ে ওদের মুখ দেখার মতো ছিল। ওরা যে অনেক অবাক হয়েছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে।
জুবায়ের কিন্তু ম্যাম এই সব চিঠি আপনার কাছে কি করে? রুহানি আপনার প্রশ্নটা একটু ভুল ছিল। প্রশ্নটা হওয়া দরকার ছিল এগুলো আমাকে কে দিল? জাভেদ তা তো ম্যাম আমরা বলবো কি করে? আমরা তো আর এইসব করিনি। রুহানি সেটাই তো জানার চেষ্টা করছি আমি। এখন আপনারা আপনাদের টাইপ করা কাগজটা আর এই টাইপ করা চিঠিগুলো একটু হাতে নিয়ে দেখেন তো কিছু খুঁজে পান কিনা। জুবায়ের মেকি হাসি দিয়ে জাভেদের দিকে তাকায়। জাভেদেরও অবস্থা একই রকম। ওরা একটা চিঠি এক হাতে নিল আর আরেক হাতে নিল ওদের টাইপিংটা। দুটো মিলিয়ে দেখলো ওরা। তারপর একে অপরের দিকে তাকিয়ে মেকি হাসলো। রুহানি এবার কি আপনারা কিছু বলতে চান এই চিঠিগুলোর ব্যাপারে? জুবায়ের কাজুমাজু করছে। জাভেদ ভাবলেশহীন যেন এসব কিছু ওর ব্যাপার না। জুবায়ের ম্যাম এই ব্যাপারে আমি কিছু জানি না। এসব চিঠি আমি কখনো লিখিনি। রুহানি আচ্ছা বুঝলাম। তো জাভেদ আপনার কিছু বলার আছে? জাভেদ ইশারায় জুবায়েরকে চলে যেতে বলে। জুবায়ের রুহানিকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে যায়। তারপর জাভেদ একটা চেয়ার নিয়ে সেখানে বসে। রুহানি প্রচন্ড রাগ উঠছে এই ছেলেটার উপর। কি ধরনের বেয়াদবি এটা? জাভেদ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো তাই একটু বসলাম। আর আপনি যেন কি বলছিলেন? ও হ্যাঁ চিঠির ব্যাপারে আমি কিছু জানি কি? আমিই তো চিঠিগুলো লিখেছি। আমি জানবো না তো কে জানবে? রুহানি জাভেদের দিকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে ও যেটা শুনলো মাত্র সেটা সত্যি কিনা কি ভুল শুনলো। জাভেদ আপনি যেটা শুনেছেন একদম ঠিক শুনেছেন। চিঠিগুলো আমি আপনাকে দিয়েছি। এবার বলেন আর কি জানতে চান? রুহানি তা আমাকে এমন উদ্ভট চিঠি কেন দিলেন আপনি? আমি যে আপনার শিক্ষক হই সেটা নিশ্চয়ই ভুলে যাননি। জাভেদও শিক্ষক দেখেই তো বাড়াবাড়ি কিছু করিনি। শুধু চিঠির মাধ্যমে বলে দিয়েছি। ও ভালো কথা ছেলেদের সাথে এত কথা কিসের আপনার? আর যেন না দেখি আমি এসব। রুহানি জাভেদ আপনার থেকে আমি বয়সেও বড় অভিজ্ঞতার দিক দিয়েও বড়। তাই এসব আবেগ নিয়ে মাথা না ঘামিয়ে পড়াশোনায় মনোযোগ দিন। এতে আপনারও ভালো আর আমারও শান্তি। জাভেদ সম্ভব না। আর কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে। আর দয়া করে আমার ভালোবাসাকে আবেগ বলে অপমান করবেন না। বয়সটা মূল বিষয় না, ভালো থাকাটা মূল বিষয়। রুহানি আপনি এখন আসতে পারেন। আমার কাজ আছে। সেগুলো করতে হবে। জাভেদ তাড়িয়ে দিচ্ছেন। লাভ নেই। একবার যখন আপনাকে খুঁজে পেয়েছি তখন আমি আর ছাড়ছি না। এখনের মতো বিদায়। জাভেদ চলে গেল। রুহানি বোঝার চেষ্টা করছে জাভেদ কি বলে গেল। একবার হারিয়েছে আর পেয়েছে মানে কি এসবের? রুহানি ওই দিন ছুটি নিয়ে বাসায় চলে যায়। জাভেদ অনেক খুঁজে রুহানিকে। পরে জানতে পারে রুহানি ছুটি নিয়ে চলে গেছে। এটা শুনে জাভেদের বুঝতে কোনো অসুবিধা হয় না রুহানি ওর থেকে দূরে থাকতে চাইছে। এলিসা এবার কি করবি? সব তো হলো তোর কথা মতো। হিম এবার কিছু করতে পারবে না। ও রোহান ভাইয়ার সাথে ঘুরতে গেছে। রুবিকে ফোন করে আসতে বল। অ্যালিস রুবিকে ফোন করে ভার্সিটির সামনে আসতে বলে। রুবি আসলে ওরা একটা ক্যাফেতে গিয়ে বসে। রুবিকে সবটা বলে ওরা। রুবি আপু কি জানে যে আমি ওই চিঠিগুলো আপুর কাছে পৌঁছে দিতাম? জাভেদ না ওসব জানে না। তবে তোমার বোন যে আমার থেকে দূরে থাকতে চাইছে তা বুঝতে বাকি নেই। কবে যে বুঝবে আমায়? রুবি তোমার আপুর প্রতি ভালোবাসা দেখে আমি তোমাকে সাহায্য করব বলেছি। এখন তুমি যদি এমন কথা বলো তাহলে আমি কি করব? হাল ছেড়ো না, এভাবেই লেগে থাকো, আপু রাজি হবে হবে। কিন্তু এলিসা কিন্তু কি? তোমার এই কিন্তুটা শুনে আমার বুকটা ধকধক করছে। রুবি আপু জানি না নিজের জীবনকে কখনো সেকেন্ড চান্স দিবে কিনা। কারণ যদি এরকম কোনো চান্স থাকতো তাহলে তো এতদিনে দিয়ে দিত। জুবাই যাবে তুই ম্যামের ওই চুরিটা ম্যামকে কবে দিবি? আদতেও কি ফেরত দিবি? তোর লক্ষণ তো তা বলছে না। জাভেদ সেটা পরের কথা।
আমার আজকে একটু বাসায় যেতে হবে। রিমি আর আব্বু কি যেন বলবে আমায়। তোরা গল্প কর, আমি আসছি। জাবেদ ওর বাসায় চলে আসে। রিমিউকে একবার দেখে আবার নিজের কাজে মনে টিভি দেখায় মনোযোগ দেয়। পাশে ওদের বাবারও শাহান বসে আছে। শাহান, জাবেদ তোমার নামে এগুলো কি শুনলাম আমি এগুলো? তুমি নাকি তোমার টিচারকে বিরক্ত করেছো? জাবেদ ওর আব্বুর পায়ের কাছে বসে পড়ে তার হাঁটুতে হাত রাখে। ওর বাবা ভ্রু কুঁচকে তাকিয়ে নিজের ছেলের মতিগতি বোঝার চেষ্টায় আছে। রিমি শুধু জাবেদের কাহিনীটা দেখছে। জাবেদ, আব্বু গত 3টা বছর ধরে আমি যাকে খুঁজে বেড়াচ্ছি, না দেখেই পাগলের মতো ভালোবেসেছি, যাকে প্রতিনিয়ত মোনাজাতে চেয়েছি, আজ আমি তাকে পেয়ে গেছি আব্বু। সে আর কেউ নয়, আমার ভার্সিটির প্রফেসর রুহানি তাজওয়ার। শাহান ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ছেলের পাগলামিতে আজ যেন নিজের কৈশোর জীবনটার কথা মনে পড়ছে শাহানের। এই রকম পাগলামো তো এক সময় ও নিজেও করেছিল। এসব ভেবে মুচকি হাসল। শাহান, রিমি আর জাবেদ, তোদের আজকে একটা গল্প বলছি, মন দিয়ে শোন। এটা হলো একটা মিষ্টি মেয়ের কাহিনী, যে নিজের ভালোবাসার জন্য নিজের আপনজন ছেড়ে পালিয়েছিল তার ভালোবাসার মানুষটির সাথে। একটা মজার বিষয় হচ্ছে, তারা দুজনই ডাক্তার ছিল, কিন্তু মেয়েটি ছিল ছেলেটির থেকে 2 বছরের সিনিয়র। এই কারণেই মেয়েটির বাবা মা এই সম্পর্ক মেনে নেয়নি। মেয়েটি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে একটা সুন্দর ছোট সংসার বানায়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে হয়। এই নিয়েই তাদের সংসার ছিল। হঠাৎ করে তাদের এই সংসারকে বিদায় জানিয়ে মেয়েটি চলে গেল না ফেরার দেশে। সবাই ছেলেটির আবার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ছেলেটির মন প্রাণ জুড়ে ছিল শুধু সেই মেয়েটি। তাই দ্বিতীয় বিয়ে না করে বাচ্চা দুটোকে নিয়ে নিজের বাকিটা জীবন পার করে দিল। তবে সেই ছেলেটি আজও মেয়েটিকে ভালোবাসে। সবার চোখের কোণে পানি চিকচিক করছে। কারো বুঝতে অসুবিধা হয়নি এটা কার গল্প ছিল। রিমি ওর আব্বুকে জড়িয়ে ধরে। জাবেদ, আর সেই ছেলেটা তুমি আর মেয়েটা ছিল আম্মু, তাই না আব্বু? শাহান হালকা হাসে। জাবেদ ওর আব্বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে, কিন্তু কারো চোখে পড়ার আগেই তা মুছে ফেলে। শাহান, যদি সত্যি তুমি রুহানিকে ভালোবেসে থাকো তাহলে আগে দেখো ও তোমাকে ভালোবাসে কিনা। কারণ জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। জাবেদ, আমি তাই করবো আব্বু। তুমি শুধু দোয়া করো, যা চাইছি তা যেন করতে পারি। শাহান আরও কিছুক্ষণ কথা বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজের প্রিয়তমার ছবি নিয়ে বসে। শাহান, দেখেছো তুমি, তোমার ছেলে আজ আমার মতোই তোমার মতো কারো প্রেমে পড়েছে। কিন্তু আমার একটাই আফসোস, তোমার মেয়েটার জীবনটা আমি গোছাতে পারলাম না, উল্টে আরো নষ্ট করে দিলাম। শাহান বসে বসে অনেক কথা বলছে, যেন কতদিন কথা বলেনি, অথচ প্রতিদিন শাহান এই ছবিটা হাতে নিয়ে বসে গল্প করে। রিমি, আমি একটা কথা পরিষ্কার করে তোকে একটা কথা বলছি, যাই করিস না কেন, রুহানি ম্যাম যদি এতে সম্মতি না দেয় তাহলে তুই এগুলো এখানেই বন্ধ করবি। আর ম্যামের যাতে কোনো অবমাননা না হয় সেটা মাথায় রাখবি। জাবেদ, তোর সাথে আমার কিছু কথা আছে। 2 কাপ কফি বানিয়ে ঘরে আয়। জাবেদ উপরে চলে গেল। রিমি 2 কাপ কফি বানিয়ে ওর ঘরে গেল। জাবেদ বিছানায় হেলান দিয়ে শুয়ে এক হাত চোখের উপর দিয়ে রেখেছে। রিমি, এই নে কফি। কি কথা বলার আছে? ফালতু কথা না বললেই আমি খুশি হব। জাবেদ সোজা হয়ে বসে রিমিকে বিছানায় ওর সামনে বসায়। রিমি বোঝার চেষ্টা করছে জাবেদ কি বলার চেষ্টা করছে। জাবেদ, দুলাভাই 6 মাস কানাডা চলে গেছে, তার পুরো পরিবার সহ। বর্তমানে তারা কেউ এখানে নেই। রিমি, এসব কথা আমি শুনতে চাইছি না। অন্য কিছু বলার থাকলে বল। জাবেদ, দুলাভাইয়ের কোনো প্রেমিকা নেই। তোকে ভাইয়া মিথ্যা কথা বলছে, যাতে তুই তার থেকে দূরে চলে যাস। আর তাই তো হয়েছে, তুই ভাইয়াকে ডিভোর্স দিয়েছিস। রিমি, আর কিছু কি বলার আছে তোর? আমার আরো অনেক কাজ আছে। জাবেদ, দুলাভাইয়ের ক্যান্সার আছে,
তোর জীবন যাতে ওনার সাথে জুড়ে নষ্ট না হয়ে যায় তাই উনি তোর সাথে আজে ব্যবহার করত। তোকে যতটা কষ্ট দিত তার থেকে বেশি কষ্ট উনি নিজে পেতেন। রিমি জাবেদের দিকে তাকিয়ে আছে। জাবেদ বোঝার চেষ্টায় আছে রিমি এখন কি করবে। রিমি, আমি সবটাই জানি। কি ভেবেছিলিস তোরা আমি কিছু জানি না? ভুল, আমি সবটাই জানি। তোরা আর কি কি করে আমাকে দূরে রাখতে পারিস আমি শুধু সেটাই দেখতে চেয়েছিলাম। জাবেদ, সবটা জেনেও কেন তার কাছে গেলি না? জানিস লোকটা এয়ারপোর্টে আমার হাত ধরে কি কান্না করেছিল। আমাকে শুধু বলেছিল তোর যেন কোনো ক্ষতি হতে না দেই। রিমি, আমি আমার কাজটা ভালো মতো জানি। সেটা তোকে বলতে হবে না। সে বিদেশে যেখানে আছে সেখানে আমার নজর আছে। আমি এটাও জানি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু তারপর যখন আমার কাছে আসবে তখন আমি তাকে ফিরিয়ে দিব। রিমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর জাবেদ অবাক হয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। রিমি যে সব জানে এটা কিছুটা আন্দাজ করলেও পুরো ঘটনাটা যে জানে তা ওর ধারণার বাহিরে ছিল। আচ্ছা, এখন এই চিন্তা বাদ দিয়ে রুহানি ম্যামকে একটা কল করি। রুহানি, আসসালামু আলাইকুম। কে বলছেন? জাবেদ। রুহানি, কে বলছেন? কথা যদি না বলেন তাহলে অযথা ফোন দিয়ে বিরক্ত করার মানেটা কি? জাবেদ, আমি বলছিলাম আপনি কি রোজ গার্ডেনে এসে আমার সাথে একটু দেখা করতে পারবেন? কথা দিচ্ছি বেশি সময় নিব না, শুধু 10টা মিনিট আমার লাগবে। রুহানি, আচ্ছা তবে বিকালে আসছি আমি। এখন ফোন রাখুন। রুহানি ফোনটা কেটে দিয়ে পিছনে তাকালে দেখে রুবি দাঁড়িয়ে আছে। রুবির মুখটা যেন বলছে আপু তুমি রাজি হয়ে যাও। রুহানি নিজেকে সামলে নিয়ে নিজের কাজে চলে যায়। রুবি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিকালে 5টা রোজ গার্ডেন। রুহানি, কি জন্য ডেকেছেন? বলেন, আমার কাজ আছে। জাবেদ কিছু না বলে ইশারায় রুহানিকে ওর পাশের বেঞ্চে বসতে বলে। রুহানি বসে পড়ে। জাবেদ, জানেন আপনি আমার পাশে বসে আছেন এতে আমার যেমন খুব ভালো লাগছে তেমনি আপনার যে খুব বিরক্ত লাগছে সেটাও জানি। কিন্তু 10টা মিনিট বসেন। কথা দিচ্ছি আপনি না চাইলে আপনার সামনে আমি আর আসবো না। রুহানি কিছু বলে না। জাবেদ ওর পকেট থেকে রুহানির চুড়িটা বের করে রুহানির হাতে দেয়। রুহানি চুড়িটা দেখে প্রচন্ড অবাক সাথে খুশিও হয়। গত 3 বছর ধরে এটা খুঁজে আসছিল কিন্তু কোথাও খুঁজে পায়নি। কিন্তু জাবেদ কোথায় পেল? জাবেদ রুহানির তাকানোর মানেটা হয়তো বুঝতে পেরেছে। জাবেদ, আজ থেকে 3 বছর আগে একটা মেয়ে আমার রক্ষা কবচ হয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল পাহাড়ের চূড়া থেকে। মেয়েটার মুখ আমার দেখা হয়ে ওঠেনি কারণ আমি এবং সে দুজনই আঘাতপ্রাপ্ত ছিলাম। হাসপাতালে আমাদের নেওয়া হলে জ্ঞান ফেরার পর শুনি মেয়েটা চলে গেছে। কিন্তু আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি ব্রেসলেটের মতো একটা চুড়ি, খুব নিখুঁত কাজ করা। ভালোভাবে দেখলাম তখন ওখানে রুহু লেখা ছিল। ধরে নিয়েছিলাম মেয়েটার নাম রুহু। এই 3টা বছর প্রতিদিন এই চুড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কবে যে সেই অজ্ঞাত রমণীর ভালোবাসায় আটকে গেলাম তা আমি নিজেও জানি না। রুহানি চুপচাপ কথাগুলো শুনছে। তার মানে 3 বছর আগে সেই ছেলেটা জাবেদ ছিল। জাবেদ, আমি রোমিও জুলিয়েটকে দেখিনি কিন্তু আমি আমার আব্বুকে দেখেছি। রুহানি জাবেদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তা দেখে জাবেদ মুচকি হাসে। জাবেদ, আম্মুর চলে যাওয়ার পরও আব্বু আজও আম্মুকে পাগলের মতো ভালোবাসে। আমিও তাই যাকে ভালোবাসি তাকে পেলেও ভালোবাসবো আর না পেলেও আড়ালে ভালোবেসে যাব। রুহানি শূন্য দৃষ্টিতে জাবেদের দিকে তাকিয়ে উল্টো হাঁটা শুরু করলো। থাক না, কিছু না বলা কথা। রুহানি সারা রাত জাবেদের কথাগুলো ভেবেছে। জাবেদের প্রতিটা কথা ওর মাথায় যেন গেঁথে গেছে। রুবি ওর বোনকে এত চিন্তিত দেখে কারণ জানতে চাইলে রুহানি সব কথা বলে। রুবি আপু, আব্বুর একটা ভুলের জন্য তোমার জীবনটা এমন হয়ে গেছে। কিন্তু এখন যখন জীবন তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছে তখন কেন মেনে নিচ্ছ না? জীবন সবাইকে সুযোগ দেয় না আপু, তোমাকে যখন দিয়েছে সুযোগটা নিয়ে নাও। রুবির কথা শুনে রুহানি ভেবে নিয়েছে ও এখন কি করবে।
রুবির দিকে তাকিয়ে হালকা হেসে ঘুমাতে চলে যায়। এদিকে জাবেদের চোখে ঘুম নেই। ও রুহানি ওর নিজের থেকেও বেশি চেনে, যেন এমন একটা ভাব নিচ্ছে। জাবেদ ভাবছে যদিও খুব ভুল না হয় তাহলে রুহানি কাল ওর সাথে কথা বলবে। 4 বছর পর। রুমায়া পাপা! এত জোরে চিৎকার করাতে রুহানি আর জাবেদ দুজনই ভয় পেয়ে যায়। ওরা দৌড়ে রুমায়ার কাছে যায়। গিয়ে দেখে রুমায়া রেগে বুম হয়ে আছে। আর বাকিরা মিটমিট করে হাসছে। জাবেদ, কি হয়েছে মামুনি? এভাবে ডাকলে যে? রুমায়া পাপা, তেতো না বিপি? রুবি বলতে তুমি নাকি মামনিকে বেশি ভালোবাসো, আমাকে নাকি কম ভালোবাসো? রুমায়া মন খারাপ করে কথাটা বলল। রুহানি একবার রাগী চোখে রুবির দিকে তাকালো। রুবি তা দেখে জোরে জোরে হেসে দিল। জাবেদ তো অসহায় ভাবে তাকিয়ে আছে। জাবেদ, রুবি তুমি কি আর ভালো হবে না? আমার সোনার সংসারে কেন আগুন লাগাচ্ছ? রুমি সোনা, পাপা কলিজা আর তোমার মামনি প্রাণ। এখন বলো তো আমি কি দুইটা ছাড়া থাকতে পারবো? রুমায়া, না তো। পিপিপতা। চোতো চোতো খেতে পেতে। রুহানি একবার জাবেদ তো একবার রুমায়ার দিকে তাকালো। যেমন বাপ তেমন তার মেয়ে। দুইটাই পাগল। এভাবেই ওদের জীবন চলুক হাসি খুশি। সমাপ্ত।